নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি। ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য নিতাইয়ের মা। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, নিতাইয়ের মা। বেশ কয়েকদিন হলো আকাশের মুখ ভার হয়ে বর্ষা নেমে পড়েছে। একঘেয়ে কালচে ঘোলাটে মেঘ থেকে অনবরত ঝিরঝির করে বৃষ্টি ঝরেই চলেছে সারাদিন। মাঝে মাঝে একদমকা মুষলধারে বৃষ্টি হয়ে আবার সেই সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর সেই বৃষ্টির সাথে পাল্লা দিয়ে আহ্লাদে ফুঁসে উঠেছে মাতলা নদী। সে যেন নতুন জলে পরিপুষ্ট হয়ে নিজের শক্তি জাহির করার জন্য বারবার আছড়ে পড়তে লাগলো জীর্ণ বাঁধটার ওপর। এই একঘেয়ে প্যাচপ্যাচে বর্ষার মধ্যেও বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটাতে লাগলো গ্রামবাসী। যেদিন ঘটনাটা ঘটল সেদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি নেমেছিল, তবে সন্ধ্যের পর গিয়ে বৃষ্টি কিছুক্ষণের জন্য কমল। আর সেই ঝিমঝিমে বৃষ্টিতে ভিজতে ভিজতে জল কাদায় একসা হয়ে বাগদিপাড়ার হরেন ছুটতে ছুটতে গিয়ে গাঁয়ের ডাক্তার মনিরাম বাড়ুজ্যেকে খবর দিল। হরেন হাঁপাতে হাঁপাতে গিয়ে বলল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলেন। ওইদিকে একেবারে রক্তারক্তি কাণ্ড, বুড়ি মনে হয় মরিছে। মনিরাম ডাক্তার প্রথমটা কিছু বুঝতে না পেরে হরেনকে একটু উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করল, কেন রে হরেন, কি হলো আবার? কে মরল আবার এই ঝড় জলের রাতে? হরেন এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আরে আরে নেতাই পাগলার মা, কমলি। মনিরাম ডাক্তার এবার সত্যি একটু অবাক হয়েছেন। বললেন, তাই নাকি? কখন মরল? আরে কাল যে আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেল রে। কয়দিন থেকেই বেশ জ্বর ছিল, খুব দুর্বল, ঠিকঠাক খেতেও তো পেত না বেচারি। আর বয়সটাও কি কম হয়েছে? বুড়ি কি আর আজকালকার মানুষ নাকি? আমার বাপের থেকেও বড়। হরেন এতক্ষণ মুটমুট করে সব শুনছিল, তবে আর থাকতে পারল না। সে একটু তাচ্ছিল্যের গলায় বলে উঠল, আরে না 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 ডাক্তারবাবু, ওসব কিছু নয়। ও বুড়ি এই সামান্য জ্বরে মরবি? ও যে জমেরও অরুচি। ওকে ওর পাগলা বেটা নেতাই মেরেছে। চলেন না, দেখবে চলেন কি কাণ্ড। এবার ডাক্তার চেয়ার থেকে ধড়ফড় করে উঠে দাঁড়িয়ে বললেন, বলিস কি রে, চল তো দেখি। দেয়ালে টাঙানো কালো ছাতাটা হাতে নিয়ে মনিরাম বাড়ুজ্যে হরেনের পিছন পিছন চলতে লাগলো। বুড়ির বাড়িতে পৌঁছেই মনিরাম ডাক্তার দেখল বুড়ি ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। কিছুটা কালো চাপ রক্ত মেঝেতে গড়িয়ে পড়েছে। আর ঘরের এক কোণে নিতাই পাগলাকে বেঁধে রেখেছে গ্রামের কয়েকজন, নেতাইয়ের হাতে মুখে রক্ত লেগে। ডাক্তার বুড়িকে সোজা করে হাতে নাড়ি দেখে ভুরুকুচকে মাথা নেড়ে বুড়ির বড় ছেলে জগাইকে বলল, না, নেই, অনেকক্ষণ আগেই। ডাক্তার এবার জিজ্ঞাসা করলেন, কখন হলো এটা? এই বৃষ্টির মধ্যেও বুড়ির বাড়িতে গাঁয়ের লোকের বেশ ভিড় জমে গেছে। তার মধ্যে থেকে একজন উত্তর দিল, এই যে রাখাল বউ জানে, ওই ওই প্রথম দেখেছিল। ভিড়ের মধ্যে একজন বউ মাথায় ঘোমটা দিয়ে থতমত হয়ে দাঁড়িয়েছিল। আর রাখাল বাগদি ঘরের মধ্যেই ছিল। সে জবাব দিল, কাকির ধাড়ি ছাগলটা খুঁটো খুলি আমার বাকুলে গিয়ে ম্যাঁ ম্যাঁ করতেছিল। আমার বউ ছাগলটা ধরি দিতে এসে দেখে কাকি মাটিতে পড়িয়াছে। আর এই নেতাই কাকির চুলে ঝুঁটি ধরে মেঝেতে ঠুকতিছে আর বলতিছে, দে দে আমায় খেতে দে, আমার খিদে লেগেছে। বুড়ি তুই জানিস নি আমার খিদে লেগেছে। ডাক্তার মাঝপথে রাখাল বাগদিকে থামিয়ে দিয়ে মাথা নেড়ে বলল,
না 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 না, আমার মনে হয় বুড়ি দুপুরের আগেই মারা গেছে। শরীর একটু একটু করে কেমন ফুলতে শুরু করে দিয়েছে, আর সেই জন্যই অত মাথা ঠোকার পরেও শরীর থেকে ভালো করে রক্ত বেরোতে পারেনি। তা যাকগে যাক, যা হবার হয়ে গেছে। এখন তাড়াতাড়ি বুড়িকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। একেই আকাশের গতি ভালো নয়, আর ওদিকে বাঁধের অবস্থাও খুব খারাপ। এখন ভালোই ভালোই মরা পোড়াতে পারলে বাঁচি। তারপর কাঠ কেটে মরা বার করতে রাত প্রায় 11টা বেজে গেল। বাইরে বর্ষার কালো আকাশের বুকে সাপের চেরা জিভের মতো বিদ্যুৎ খেলা করছিল, আর প্রকৃতি যেন কবরের অন্ধকারের মতো ঘুটঘুটে আর অভিশপ্ত। সেই নিস্তব্ধতা যেন সর্বনাশের আগের স্তব্ধতা। গাঁয়ের জোনা 10 লোক বুড়িকে নিয়ে গ্রামের দক্ষিণ প্রান্তে একেবারে মাতলার বাঁধের গা ঘেঁষে শ্যাওড়াগাছির জঙ্গলের ধারে বাগদিপাড়া শ্মশানে চলল। বুড়ির মোট 6 ছেলে। 4 ছেলে বুড়িকে কাঁধ দিয়েছে। বড় ছেলে জগাই মুখাগ্নি করবে বলে সে চলেছে মরার আগে আগে, আর বুড়ির মেজ ছেলে নেতাই, সে জন্ম থেকেই পাগল। তার হাত শক্ত করে ধরে মনিরাম ডাক্তার তাকে টানতে টানতে নিয়ে শ্মশানে চলেছে। হ্যাচাকের আলোয় রাস্তায় জমে থাকা জলের ওপরে পড়ে পথের দুধারের প্রকাণ্ড গাছগুলোর ডালে একটা আলো আঁধারি মায়াবী জগৎ গড়ে তুলছিল। মনিরাম ডাক্তার নেতায়ের হাত ধরে ওই কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই ভাবছিল, এরপর নেতায়ের কি হবে, কে দেখবে ওকে? বুড়ি যতদিন বেঁচে ছিল ওর 5 ছেলে ওকে খেতে দিতে চেয়েছিল, কিন্তু কোনো ছেলে বা ছেলের বউরা মায়ের ভার নিতে চাইলেও পাগলা নিতায়ের ভার কেউ নিতে চায়নি। তাই বাধ্য হয়ে বুড়ি এই বয়সেও তার পাগলা ছেলেকে নিয়ে আলাদা রান্না করে খেত। কিন্তু এবার কি হবে নিতায়ের? এসব ভাবতে ভাবতে তারা শ্মশানে পৌঁছে গেল। যেতে যেতে নিতাই একটা কথাই খালি মনিরাম ডাক্তারকে বারবার জিজ্ঞাসা করছিল, আমরা কোথায় যাচ্ছি গো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমরা কোথায় যাচ্ছি? ডাক্তার শুধু বলেছিল, তুই চ না, চ, দেখতে পাবি। আমি জানি আমরা কোঝিকঝিক গাড়ি করে শহরে চলে যাব। আমরা জানি, আমি আমার মায়ের সাথে অনেকবার শহরে গেছি। ডাক্তার জানে এত বড় একটা দামড়া লোক মায়ের আঁচল ধরে মাঝে মধ্যেই তার স্বপ্নের কুঝিকঝিক গাড়িতে চেপে শহরের দিকে যায়। পেটে জ্বালা মেটানোর জন্য বুড়ি শহরে গিয়ে ভিক্ষে করে, আর নেতাই পাগলাও মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ায় এক শহর ভর্তি অচেনা লোকের মাঝে। এতগুলো অচেনা লোকের মাঝে তার একজনই শুধু চেনা, সেই প্রাচীন জীর্ণ শীর্ণ বুড়িটা। আজ নেতাই এক পৃথিবী অচেনা মানুষের মাঝে একদম একা, আর তার সবচেয়ে চেনা মানুষটা কখন যে তাকে ছেড়ে এক অচেনা জগতে পাড়ি দিয়েছে সেটা নিতাই বুঝতে পর্যন্ত পারছে না। এবার বুড়িকে বাঁশের খাটুলি থেকে নামিয়ে তার 5 ছেলে মিলে ঘি মাখিয়ে স্নান করাতে লাগলো। নিতাই সেটা দূর থেকে দেখতে পেয়ে চেঁচাতে চেঁচাতে মনিরাম ডাক্তারের হাত ছাড়িয়ে দৌড়ে গেল বুড়ির মরাটার কাছে। গিয়ে বলল, জাল ঢাল বুড়ির গায়ে, জাল ঢাল। বুড়ি খুব আমাকে মেরে মেরে ডুবাতো, এখন বুঝুক ঠেলা। নেতাই পাশে রাখা জল ভর্তি মাটির কলসিটা বুড়ির মাথার উপর করে দিল। তারপর হিহি করে হাসতে লাগলো। মনিরাম ডাক্তার দৌড়ে গিয়ে নিতাইকে সেখান থেকে হাত ধরে টানতে টানতে
এনে দূরে একটা পাকুড় গাছের গোড়ায় বসিয়ে রাখল। আস্তে আস্তে কাঠের ওপর কাঠ সাজিয়ে চিতা তৈরি হলো। দূরে সহজ সরল শিশুর মতো বসে থাকা নিতাই পাগলার চঞ্চল দুটো চোখ ধীরে ধীরে সেই সাজানো চিতার ওপরে স্থির হয়ে যেতে লাগলো। এইভাবে সাজানো কাঠ সে সে অনেকবার দেখেছে কিভাবে মানুষগুলো এর ওপরে ঘুমিয়ে পড়লেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাই তো সে আগুনকে খুব ভয় পায়। তাই তো সে কোনো দিনও মাকে ছাড়া একা শয়নি। যদি ঘুমিয়ে পড়লেই সে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আজ আবার কেন কেন এরা কাঠ সাজাচ্ছে? সে ভয়ে মনিরাম ডাক্তারের পা দুটো জড়িয়ে ধরে পায়ের আড়ালে নিজের মুখটাকে লুকিয়ে মৃত্যুকে এড়িয়ে যেতে চাইল। কিন্তু যখন হরিবোল দিতে দিতে বুড়িকে চিতায় তুলল, হরিনাম কানে যেতেই নিতাই চিতার দিকে ঘুরে তাকালো। দেখল তার বর্দা জগাই চিতায় আগুন দিচ্ছে। পাগলা আর স্থির থাকতে পারল না। সে ডাক্তারের পা ধরে কেউটে সাপের মতো ফুঁসতে লাগলো। ডাক্তার বুঝতে পেরেই নিতাইয়ের হাত দুটো শক্ত করে ধরে ফেলল। কিন্তু সেই নিতাই যেন অন্য কেউ। তার গায়ে অসুরের মতো শক্তি। তাকে ধরে রাখতে পারে কার সাধ্যি? সে এক হ্যাঁচকায় ডাক্তারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গেল জ্বলন্ত চিতাটার দিকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে চিতার দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বুড়ির জ্বলন্ত দেহটাকে টেনে বার করে আনলো চিতা থেকে। সবাই নিতাইকে বাধা দিতে গেলে সে চিতার একটা কাঠ নিয়ে সবার দিকে তেড়ে গেল আর চিৎকার করে বলল, মারবি? আমার মাকে মারবি? আমি তোদেরকেই পুড়িয়ে ফেলবো। আয় দেখি, আয় দেখি, আমার মাকে পোড়াবি? আয় তুই একবার আয়। এই সবের মধ্যেই হঠাৎ আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল। সেই বৃষ্টির ফোঁটার জোর এত তীব্র যে দৃষ্টি ভেদ করে বেশি দূর যেতেই পারে না। সেই বৃষ্টির জলে চিতা ধীরে ধীরে নিভে যেতে লাগলো। আর সেই ফাঁকেই বুড়ির আতপোড়া দেহটাকে কাঁধে তুলে নিতাই পাগলা জঙ্গলের দিকে দৌড়ে পালালো। কয়েকজন তার পিছন পিছন তাকে ধাওয়া করল। কিন্তু বৃষ্টির মধ্যে অন্ধকারে যে সে কোথায় লুকিয়ে পড়ল তার আর হদিশ পাওয়া গেল না। এদিকে মাতলা নদীও যেন নিতাইয়ের মতো পাগল হয়ে উঠেছে। বাঁধ টপকে মাতলার জল গ্রামের মধ্যে ঢুকতে লেগেছে। যেন কোনো মুহূর্তের মধ্যেই বাঁধও ভেঙে পড়বে। তাই গাঁয়ের লোকের কাছে নিতাইকে খোঁজার চেয়ে বাঁধ সারাইটা বেশি দরকারি হয়ে পড়ল সেই মুহূর্তে। তবে শত চেষ্টা করেও মাতলার আহ্লাদ আটকে রাখা গেল না। মাতলার আত্মহারা আহ্লাদে গোটা গ্রাম জলের তলায় চলে গেল। গ্রামের লোকেরা আশ্রয় নিল উত্তরের প্রকাণ্ড সরকারি বাঁধটার ওপর। কিন্তু নিতাই গ্রামেই থেকে গেল। সে সেই জঙ্গলের মধ্যেই বোধহয় রইল। আর সে ফিরে এলো না। 2-3 দিন পর জল নেমে গেল। গ্রামের মানুষ ঘরে ফিরল। ঠিক সেদিন রাতেই, রাত তখন বেশ গভীর, হঠাৎ মনিরাম ডাক্তারের দরজায় কড়া নড়ে উঠল। বাইরে থেকে একটা বুড়ি মানুষের কণ্ঠস্বর ভেসে এলো, ডাক্তার, ও ডাক্তার। গ্রামের কারোরই কয়েকদিন ভালো করে ঘুম হয়নি। তাই সেদিন রাতে ডাক্তারবাবুও অঘোরে ঘুমাচ্ছিলেন। ঘুমের ঘোরে তিনি সাড়া দিলেন, কে? আমি, তাড়াতাড়ি চলেন। নিতাই এখন শ্মশান ধারের বট গাছটাতে বসিয়ে আছে। ওকে ধরে আমাকে একটু মুক্তি দাও দেখি।
পাগলা ছেলে আমার, ওকে যেন আবার তোমরা মারধর করনি। মা ছাড়াও আবার কিছু চেনে নে তো, তাই এমনটি করেছে। চলেন তো চলেন, তাড়াতাড়ি একটু চলেন, ওঠেন দেখিনি। ডাক্তার ঘুমের ঘরেই বলল, চলো চলো যাচ্ছি। বলেই আচমকা ডাক্তারের ঘুমটা ভেঙে গেল। চারিদিক নিস্তব্ধ। তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন, কিন্তু সত্যি সবাই যেন নিতাইয়ের ব্যাপারটা একেবারে ভুলেই গিয়েছিল। ডাক্তার হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি খুঁজতে খুঁজতে শ্মশান ধারে গিয়ে দেখলেন, সত্যি সত্যি একটা মোটা বটগাছের ডালে নিতাই পা ঝুলিয়ে বসে আছে। একটা পচা দুর্গন্ধ নাকে আসতেই আর বুঝতে অসুবিধা হলো না যে বুড়ির মড়াটা এখনো নিতাই আগলে বসে আছে। ডাক্তার নিতাইকে ডাকল, নিতাই নেমে আয়, নেমে আয় বলছি, তোর মাকে নিয়ে তুই ঘরে যা। মানুষের গলা শোনা মাত্রই নিতাই চিৎকার করে উঠল, না না, আমি যাব না, আমি যাব না, এটা আমার মা, আমি কাউকে দেবো না, তোমাকেও দেবো না ডাক্তারবাবু, তুমি যাও, তুমি যাও, আমি পালালাম। বলেই নিতাই এক লাফে বটগাছ থেকে আর একটা গাছে পড়ে অদৃশ্য হয়ে গেল। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আর বেশি দেরি করা যাবে না। নিতাইকে যত তাড়াতাড়ি সম্ভব ধরতেই হবে। বুড়ির মরাটা সৎকার করতেই হবে, না হলে আমার মন বলছে একটা বিপদ ঘনিয়ে আসতে চলেছে। ঠিক তাই হলো। এরপর থেকে প্রতি রাতে কারো না কারো দরজায় টোকা পড়ত, আর বুড়ির গলা শুনে বাড়ির পুরুষেরা সেই বুড়ির কণ্ঠস্বরের পিছন পিছন মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে পড়ত নিতাইয়ের খোঁজে। কখনো জঙ্গলে, কখনো শ্মশানে, একা, একদম একা। গ্রামের মানুষের আতঙ্কে দিন কাটতে লাগলো। তারা ঠিক করলো তারা রাতে জেগে থাকবে, ঘর অন্ধকার করে, আর একে অপরের ঘরের ওপর নজর রাখবে। সেদিন রাতে ভুবনের ঘরের কড়া নড়ল। ভুবন মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরোলো, আর গাঁয়ের লোকেরাও কিছুটা দূর থেকে তার পিছু নিল। ভুবন গিয়ে থামল নিতাইয়ের ঘরের সামনে। সবাই বুঝে গেল নিতাই আজ ঘরে ঢুকেছে। গাঁয়ের মানুষ নিতাইয়ের ওপর এতটা রেগেছিল যে তারা ঠিক করল এই ঘরেই বুড়ির মৃতদেহ সমেত তারা নিতাইকে পুড়িয়ে মারবে। ডাক্তার বাধা দিতে চাইলেও কেউ তার কথা শুনল না। তখন গোটা গ্রাম নিতাইয়ের ওপর রাগে ফুটছে। তারা যখন মশাল নিয়ে ঘরের সামনে গেল, হঠাৎ ঘরের ভিতর থেকে এক বীভৎস চিৎকার শোনা যেতে লাগলো। ঘরের ভিতরে একটা বীভৎস তোলপাড় শুরু হয়ে গেছে। নিতাই যেন তার পাগলের খেয়ালে একাই বলে চলেছে, ছাড়, ছাড় আমাকে, ছাড় বুড়ি, ছাড়, 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 আমার লাগছে, ছাড়। তারপর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল এবং ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। দরজা খুলতেই কোথা থেকে একটা একদমকা হাওয়া এসে সবার হাতের মশাল নিভিয়ে দিল এবং ভাঙা মেঘের বুক চিরে আসা নীলচে চাঁদের আলোয় একটা ছায়ামূর্তিকে ঘরের বাইরে বেরিয়ে আসতে দেখল সবাই। আর সেই ছায়ামূর্তিটা বিড়বিড় করে কাঁদতে কাঁদতে নদীর চরের শ্মশানের দিকে এগিয়ে চলল। মেরি ফেলিসি, আমার সিলিকে আমি নিজেই মেরি ফেলিসি। ও যে আগুনকে বড় ভয় করে, তাই তাই আমি নিজেই ওর গলায় প্যাঁচ দিয়ে ওকে মেরে ফেলেছি। পাগল ছেলে যে মা সারা আর কিছু চেনে না, পাগল ছেলের মা সারা আর কেউ থাকে না,
তাই তাই আমি নিয়ে চললুম আমার ছেলেকে। তারপর ঘরে ঢুকে মনিরাম ডাক্তার দেখল নিতাইয়ের দেহটা আর কাঠা থেকে ঝুলছে, আর মেঝেতে বুড়ির পচা গলা দেহটা পড়ে আছে। এতক্ষণ আপনারা শুনছিলেন নিতাইয়ের মা।